আপনারা আমার আগের এপিসোডেই শুনেছিলেন কিভাবে আমার পিসশাশুড়ি মারা গেলেন এবং তার কথায়, তার আত্মার কথায় আমি কিভাবে তার আঁচল থেকে তার চাবি খুলে নিয়ে তার যত্নের গয়নার বাক্স তিনি আমার কাছে রাখতে দিয়েছেন। এতদূর তো আপনারা শুনেছেন। এবারে শুনুন এর দ্বিতীয় পর্ব। পিসি শাশুড়ি আত্মা হয়েছেন, মানে ভূত হয়েছেন। ওনাকে কেবল আমিই দেখতে পাচ্ছি। আমি রান্না করছি, যা আগেই বলেছি। মুখে আড়ষ্টতা হয়ে গেছে, হাত অসাড় হয়ে গেছে। শাশুড়ির পায়ের ব্যথা, বাতের ব্যথা, উনি রান্না বান্না করতে পারেন না। অতএব রান্না বান্নার দায় এসে পড়ল আমার কাঁধে। এতে আমার ভালোই হলো, সন্ধ্যাটা তো কেটে যায়। রান্না করছি এমন সময় পিসি শাশুড়ি ভূত হয়ে আমার কাছে এসে দেখা দিলেন। জিজ্ঞাসা করলেন, শুটকি রাঁধছিস বুঝছি? বেশ জন্মনে গন্ধ। আমি বললাম, না না তো, আমি শুটকি খাই না। পিসি শাশুড়ি বললেন, ও নবাবনন্দিনী এলেন, শুটকি খান না কেন? খেলেই তো পারিস। বেশ লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন দিয়ে মাখো মাখো, ঝাল গড়গড়ে করে খাস না কেন লা? আমি বললাম, গন্ধ লাগে পিসিমা। পিসিমা বললেন, ইস, গন্ধ লাগে? শুটকির গন্ধ তবে কোথা থেকে পাচ্ছিলা? আমি বললাম, পাশের বাড়িতে হচ্ছে বোধহয়। আচ্ছা, ওরা খেতে পারে আর তোরা খেতে পারিস না, খেতে দোষ কিসের? এত ফুটুনি কিসের? আমি বললাম, গন্ধটা আমার ভালো লাগে না। আমার গন্ধটা ভালো লাগে, বুঝলি? আমি বিধবা না, ভালো লাগে বলতে আছে, পাপ হয়। তুই কি রাঁধছিস? আমি বললাম, মাছ। কি মাছ? আমি বললাম, ফুলকপি দিয়ে কই। কি ফোড়ন দিলিলা? আমরা মাছে ফোড়ন দিই না পিসিমা। তুই ছাই রান্না করতে জানিস, 5 ফোড়ন দিতে হয়। আমি বললাম, আচ্ছা। পিসিমা বলল, আর কাঁচা তেল দে, বুঝলি? 1 মুঠো চিনি দে, একটু সোডা ফেলে দে, দেখবি কেমন স্বাদ হয়। আমি বললাম, আচ্ছা পিসিমা, যত পারিস মাছ টাছ খেয়ে নে, বুঝলি? আর তো 2 মাস। আমার বুকের ভেতরটা কেমন ধড়াস করে উঠল। রান্নাঘরে খোলা দরজার ওপাশে পিসিমা দাঁড়িয়ে আছে, মানে স্বয়ং পিসিমা সশরীরে নয়, একটা ধোঁয়ার আবয়ব হিসাবে, একটু অন্ধকার জায়গায় শুধু ঠানটা দেখা যাচ্ছে। সেদিকে চেয়ে বললাম, ও কথা কেন বললেন পিসিমা, যে তুই বিধবা হবি? পিসিমা বলল, আমার চোখ জ্বালা করে উঠল, বুঝলি? বুকে ঢেউ ছিল। বললাম, পিসিমা কেন এমন হবে বলুন তো? পিসিমা বললেন, হবে না কেন? শুধু আমিই জ্বলবো, তুই জ্বলবি না? আমি কি করলাম পিসিমা? কোন পাপে আমার এসব হবে? আমি কোন পাপ করেছিলাম লা? হ্যাঁ? তোর পেটে বাচ্চা এসেছে নাকি লা? জানি নে তো। এলে সেটাও মরবে বলে দিচ্ছি। এখন বাচ্চার দরকার নেই। স্বামীর সঙ্গে শুবি না, আলাদা থাকবি, ঠিক আছে? আমি ভয়ে ভয়ে কাঁপতে লাগলাম। থান কাপড়টা অদৃশ্য হয়ে গেল। এত আনমনা ছিলাম যে মাছের ঝোলটা শুকিয়ে পুড়ে ঝামা হয়ে গেল। কেউ খেতে পারল না। রাতে আমি স্বামীকে বললাম, আচ্ছা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? উনি অবাক হয়ে বললেন, আচ্ছা, কদিন আগেও এ কথা জিজ্ঞাসা করেছ, কেন বলো তো? আমি বললুম, না। উনি বললেন, না, ভূত টুত কিছু নেই, বুঝলি? তোমার কি ভূতে ভয় আছে নাকি? আমি বললাম, কি জানি, হয়তো আছে। তুমি তো খুব শক্ত মনের মেয়ে, তবে এই অদ্ভুত ভয়টা কেন পাও? আমি বললাম, ঠিক ভয় নয়, আপনাকে আমি বোঝাতে পারবো না। উনি আমাকে ঘনিষ্ঠভাবে আলিঙ্গন করে বললেন, কোনো ভয় নেই। সেই রাতে আমরা খুব সুন্দরভাবে মিলিত হলাম। তারপর আমার স্বামী ঘুমোলেন। আমি দুশ্চিন্তা নিয়ে ছটফট করতে লাগলাম। উনি কখন আসবেন তার তো ঠিক ছিল না। তবে রাতে রান্নার সময় যখন তখন তিনি আসতেন। ভুল পরামর্শ দিতে আসতেন। আমি পিসিমার কথা বলছি।
মাছে বা মাংসে চুলের দলা, ছাই বা মরা টিকটিকি পাওয়া যেত প্রায়। বিছানায় প্রচণ্ড লাল পিঁপড়ের উৎপাত হওয়া কামড়ে দিত আমাদের। পরে দেখতাম বিছানায় চিনির দানা ছিটানো। একদিন বললাম, পিসিমা এসব কি হচ্ছে বলুন তো? পিসিমা বললেন, হবে না কেন রে? আমি সংসারে কোন সুখটা পেয়েছি? আমি বললাম, আমি শুনেছি আপনি এ সংসারের মাথায় ছিলেন। পিসিমার সঙ্গে সঙ্গে, তোর মাথায় ছিলাম বুঝলি? গয়নার বাক্সখানা ছিল বলে খাতির করতো সবাই। ওই জোরেই তো বাপের বাড়িতে ঠাঁই পেনু, নইলে ঝ্যাঁটা মেরে তারা তো। আমি বললাম, তাহলে আপনি এখন কি চান পিসিমা? পিসিমার সঙ্গে সঙ্গে বলল, এখন তোর স্বামী মরুক, তোর সন্তান না হোক, তুই বিধবা হ, তারপর তুই মর, সবাই মরুক, দুনিয়াটা ছাড়খাড় হয়ে যাক, ঘরে ঘরে আগুন লাগুক। আমি বললাম, ও মা গো, কেন? খারাপ লাগছে শুনতে। পিসিমা বলল, মর মা, কি মর, খারাপ কি রে? আমার মতো হলে বুঝবি, চারিদিকটা শ্মশান হয়ে না গেলে সুখ নেই, বুঝলি? 2 মাসের মধ্যে আমার স্বামী মারা গেলেন। হ্যাঁ? পিসিমা একদিন আড়াল থেকে বললেন, কেমন লাগে রে? আমি বললাম, কি কেমন লাগে? পিসিমা লজ্জা লজ্জা মেশানো গলায় বললেন, আহা, ন্যাকামো করিস না, বল না। আমি কিছু বুঝছিলাম না পিসিমা। আরে ওই সব, যেসব, যখন বরের সঙ্গে ওসব টোসব হয়। আমি বললাম, ছি পিসিমা, ইস, একেবারে লজ্জাপত্তি লাত্তা। কেন, জানতে চাইলে দোষ কিসের বুঝি? 7 বিয়ে, 12তে বিধবা। আমি কি আর তখন বুঝবার বয়স ছিল? যখন শরীর ডাকাডাকি শুরু করলো, তখন মাথার চুল মুড়িয়ে কেটে পাথরের থালায় একবেলা বিস্বাদ আলু চালের ভাত আর একাদশী করি। আমার জ্বালা তুই বুঝবি না, বল না কেমন লাগে? আমি বললাম, ভালো। পিসিমা ফের বলে, দূর মাগি, ভালো তো সবাই জানে, একটু খুললে বল না। আমি বললাম, পিসিমা আমার লজ্জা করে। পিসিমার সঙ্গে সঙ্গে, তাহলে মর 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 মর, এক্ষুনি মর। আমি বললাম, ও মা গো, এভাবে বলেন কেন পিসিমা? পিসিমা বললেন, 100 বার বলবো। আমাদের অবস্থায় প্রত্যেক দিকে ধীরে ধীরে পয়সার টান পড়ছে, খরচ বাড়ছে। আমার স্বামী এদিকে বললেন, তুমি ঠিকই বলেছ, এখন বোধহয় আমাদের কিছু করা উচিত, তাই না? কিন্তু কি করব বলো তো? আমি বললাম, ব্যবসা করুন না, দোকানদারি করুন। আমার স্বামী বললেন, দোকানদারি করব? আমি বললাম, দোষ কি? অপদার্থ হিসেবে সবাই তো এ ব্যবস্থা করছে। কিন্তু আমার স্বামী বললেন, টাকা পয়সা আসবে কোথা থেকে? আমি বললাম, আমার বিয়েতে আমি গয়না পেয়েছি, আপনাদের বাড়ি থেকেই পাওয়া। পিসিমা একটা হার দিয়েছিলেন, ভরি 10 হবে। 1 জোড়া বালা আছে, 5 ভরির কম তো নয়, হীরের আংটি আছে। আমার স্বামী বলে, বলো কি, এই সব বেচবো নাকি? আমি বললাম, না, আপনি বেচবেন না কেন? আমি বেচবো, আমি আপনাকে টাকা দেব। আমার স্বামী বললেন, তোমার কি থাকবে? আমি বললাম, আপনি থাকবেন আমার। সেদিন সন্ধ্যাবেলায় পিসিমা হাজির হলেন রান্নাঘরে। আমার আশীর্বাদী হাত ছাড়া বেচে দিলিলা? আমি বললাম, হ্যাঁ পিসিমা। আচ্ছা, কোন সাহসে বীজ লীলা? 20 কুষ্ঠ হয়ে কোঁচে গোলে মরবি মাগি। মরতে চাই না বললেই তো বেঁচেছি মাসিমা। বড় বউয়ের কি দশা করেছেন মনে আছে? পিসিমা আমাকে বলল। আমি বললাম, আছে পিসিমা। তোর ব্যবস্থা করব না কিলা? আমি বললাম, না পিসিমা, ক্ষমা করুন, আমাদের উপায় নেই, থাকলে কেউ সোনা বিক্রি করে? পিসিমা সঙ্গে সঙ্গে বলল, তুই ছোট লোক বাড়ির মেয়েলা, সব পারিস, বুড়ি ছুঁয়ে আছিস বলে তেমন কিছু করি না। আমি বললাম, বুড়ি ছুঁয়ে আছি? বুড়ি ছোঁয়া কাকে বলে? ওরে, আমি বাল্য বিধবা, না হলে দেখতিস বরকে আমিও কত ভক্তি করতুম।
কিন্তু সেই অল্প বয়সে তো বিয়ের সময় আধ বুড়ো ছিল। তার ওপরে কাশের রোগ, টক করে কেমন মরে গেল। ওরে, আমি বাল্য বিধবা না হলে দেখতিস বরকে আমিও কত ভক্তি করতুম, কিন্তু সেই অল্প বয়সেই তো বিয়ের সময় আধ বুড়ো ছিল না। কি করব বল? বেঁচে থাকলে কি করতেন পিসিমা? পিসিমা লজ্জা লজ্জা গলায় বললেন, কি করতুম? অনেক সোহাগ করতুম, তোর মতো সব সময় চোখে চোখে রাখতুম। আমি একটু হাসলাম। উনি বললেন, আমার বিয়ের সময় সোনার ভরি ছিল কত করে জানিস লা? 20 টাকার মতো। আচ্ছা বলতো এখন কত হয়েছে লা? আমি বললাম, 1000 টাকা পিসিমা। পিসিমা বললেন, বলিস কি লা? তুই তো রাক্ষসী, এত টাকা তো সইবে? সোনার অভিশাপ আছে জানিস তো। ও দোকান তোর উচ্ছন্নে যাবে। এ বাড়ির ছেলেদের ব্যবসায় বন্যালনি, বুঝলি? নরকে তোকে ময়লার বালতিতে চুবিয়ে রাখবে। তোর মরা ছেলে হবে, দেখিস। আমার বুক ভীষণ কেঁপে উঠল। মাত্র কয়েক হাজার টাকা মূলধন নিয়ে আমার স্বামী দোকান দিলেন। দোকান দিতেই কত খরচা হয়ে গেল, আসবাবপত্র কেনা, দোকান সাজানো গোছানো, সব খরচ সামলে মাল কেনার পয়সাতেই টান পড়ে গেল। কিছু ধার দেনা করে কোনো রকমে দোকান সাজিয়ে বসলেন তিনি, কিন্তু অভিজ্ঞতা তো নেই, হিসেবে ভুল করেন। বড় বাড়ির ছেলে হয়ে নানা ধরনের খদ্দের সঙ্গে বিনীতভাবে কথা বলতে যার মর্যাদায় লাগে, সে কি করে ব্যবসা করবে? তার উপর চেনা লোক, বন্ধু বান্ধবরা জিনিস নিয়ে দাম বাকি ফেলে দেখে যায়। একজন কর্মচারী রাখা হয়েছিল, সে 1 মাস বাদে টাকা আর 10-12 খানা বেনারসি চুরি করে পালিয়ে গেল। উনি ভীষণ হতাশ হয়ে আমাকে বললেন, এরকমভাবে চলবে না, আমি পারছি না। আমি কিন্তু ভেঙে পড়লাম না। তেমন দুর্বিপাক হলেন, মস্ত ক্ষতি হবে। পিসিমার 100 ভরির ওপর সোনার গয়না তো আমার কাছে আছে, দরকার হলে তাতে হাত দেব, তাতে বাঁচি আর মরি, ক্ষতি নেই। আমি বললাম, ব্যবসা মানেই ওঠা পড়া, আপনি কিছু ভাববেন না, আমি তো আপনার পিছনে আছি। আমার স্বামী বললেন, তোমার স্বাদের সব গয়না গেল, আপনি আমার সব থেকে বড় গয়না। আমি আমার স্বামীকে বললাম। আমার স্বামী ভীষণ গম্ভীর মানুষ, খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমার এত বয়স অবধি ঠিক এভাবে আমাকে কেউ কিছু বলেনি গো। আমার ওপর তোমার এত ভালোবাসা দেখে অবাক হই। কেন বলো তো এই অপদার্থকে এত ভালোবাসো, বলো দেখি? আমরা যে বড় আত্মগ্লানি হয় গো, তোমার গয়নাগুলো ঘুচে গেল। আমি আজ বুঝতে পারছি, যেন আমি কোনো কাজেরই নই, কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। আমি মৃদুস্বরে বললাম, আপনি তবলা বাজানো তো ছেড়েই দিয়েছেন, আর তো বাজান না দেখছি, ওগুলোতে তো ধুলো পড়ছে। আমি মুছে টুছে রেখেছি, বুঝলেন? একটু তবলা বাজান না, মনটা ভালো হবে। আমি তানপুরাটা ধরছি। এই প্রস্তাবে উনি খুব খুশি হলেন। অনেকক্ষণ তবলা বাজানোর পর ওর মনটা ভালো হয়ে গেল। বললেন, বেশ একটা মুষ্টিযোগ বের করেছে তো। ওকে ঘিরেই আমার জগৎ, আমার স্বামীই আমার পৃথিবী। আমি যে ওকে ভালোবাসি, ওর রূপের জন্য নয়, গুণের জন্য নয়, ভালো না বেশে থাকতে পারি না বলেই বাসি। এই ভালোবাসাটুকুই আমার প্রাণের পিদিমকে জেলে রেখেছে। এইসব আমি কাউকে বলতে পারবো না, কাউকে না। আমার শ্বাসে প্রশ্বাসে মিশে থাকে ওর চিন্তা, ওরই ধ্যান। আবার উনি আমার দিকে বেশি ঢলে পড়লেও আমি কিন্তু শঙ্কিত হয়ে উঠি। উনি যেন স্ত্রৈণ না হয়ে পড়েন, তাহলে পুরুষদের ধর্ম থেকে ভ্রষ্ট হবেন। স্ত্রৈণ পুরুষকে কেউ সম্মান করে না, মূল্য দেয় না, তাদের ব্যক্তিত্ব থাকে না। একদিন উনি দোকানে যেতে চান না, বলেন আজ দোকান থাক, আজ তোমার সঙ্গে থাকতে ইচ্ছা করছে। আমি অমনি উঠে পড়ে বলি,
তাহলে আমাকে গিয়ে দোকানে বসতে হয়। এভাবে গরমে নরমে শাসনের সোহাগে মানুষটাকে নিরন্তর আমি ব্যস্ত রাখি। ওর বংশগত অলস এবং আয়েসি একটু রাশ আলগা দিলেই নেতিয়ে পড়বে। দোকান দেওয়ার ঘটনাটা এবাড়ির কেউ ভালো চোখে নেয়নি, বিশেষ করে দুই শ্বশুর এবং আমার ভাসুর। ছোটোখাটো অশান্তি লেগে যেত প্রায়ই। শ্বশুরমশাই আমার স্বামীকে ডেকে বললেন, দোকান করা কোনো ভদ্রলোকের কাজ নয়, তুই তো বংশের নাম ডুবিয়ে দিলি। ছি ছি ছি, 5 জনকে মুখই দেখাতে পারি না। ভাসুরও খুব বিরক্ত। খেতে বসে প্রায়ই শোনাতেন, ও রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই কঠিন হয়েছে বাবা, বন্ধুরা টিটকারি দিচ্ছে। জ্যাঠা শ্বশুর খুব সবর নন, তাতে মাঝে মাঝে বলেন, এ হলো বৈশ্যবৃত্তি, পতিত্ব। দোকানের পিছনে যে আমার হাত আছে এটা তারা জানতেন। একদিন শাশুড়ি আমাকে ডেকে বললেন, এরা তো সব তোমার উপর খাপ্পা হে বৌমা, কিন্তু তুমি বাপু তোমাকে একটুও দোষ দিও না। আমি কিন্তু তোমার কোনো দোষ খুঁজে পাই না। ফুচু যে নড়াচড়া করছে, শরীরে তার মনের মোচে যে ঝরছে, এতেই আমি খুশি। আজ বিকেলে বোধহয় তোমার সঙ্গে তোমার শ্বশুর এ নিয়ে কথা বলবেন, বুঝলে বৌমা, ঘাবড়ে যেও না। কিন্তু ঘাবড়ে আমি গেলাম। শ্বশুর ভাসুরের সঙ্গে খুব সামান্যই কথা হয়। আমি কি বুঝিয়ে বলতে পারবো তাদের? দুপুরবেলাটা খুব আনমনায় কাটছিল আমার। একা ঘরে হঠাৎ কার উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখি ঘরের খান্নে সেই স্থানখানা ঘরের কোণে নড়াচড়া করছে, অস্পষ্ট ধোঁয়া ধোঁয়া অবয়ব। শুনতে পেলাম, কি রে, এবার কি করবি? মজা বুঝবি? তোর শ্বশুর যা রাগী লোক, আজ তোকে জুত্তো পেটা করবে। আমি বললাম, করুন। পিসিমা বললেন, শোন, যা বলছি তা ঠিক ঠিক করলে বেঁচে যাবি। আমি বললাম, কি করব পিসিমা? তোর শ্বশুরের একটা গোপন খবর আছে, সেটা জানিস? আমি বললাম, না তো। ওর একটা রাখা মেয়ে মানুষ আছে, তার নাম চামেলি, খাল ধারে থাকে। চামেলির পিছনে কম টাকা খরচা করেছে তো শ্বশুর, টাকা পয়সা সোনা দানা। শ্বশুর চোখ রাঙালে তুইও বলবি চামেলির কথা জানি, তাহলেই ঘাবড়ে যাবে। আমি জানি এসব বনিদি পরিবারের কিছু বদ অভ্যাস থাকে। শ্বশুরের রক্ষিতা থাকলে অবাক হবার তো কিছু নেই। আমি চুপ করে রইলাম। পিসিমা বললেন, কথাটা বুঝলি না বুঝি? মানলি না নাকি আমার কথা? আমি ওসব বলতে পারবো না পিসিমা। তা পারবি কেন? আরও শুনবি, তোর বরেরও আছে, তার নাম কমলা। ভাবছিস তোকে নিয়ে রসে মজ্জে থাকে? মোটেই নয়, কসু পোড়া। তোর রূপেরই বা কি ছিরিলা, গুণেরই বা কি? ভাবছিস মাথাটা খেয়ে বসে আছিস? কচু পোড়া, ফাঁকা পেলি কমলার কাছে যায়। আমি শিহরিত হলাম। 2 চোখে আমার জলে ধরে না, 2 চোখ জলে ভরে উঠেছে। হঠাৎ পিসিমা, শুনি, কাঁদছিস নাকিলা? এই বাড়ির পুরুষরা কি কেউ কম? সব কটা বদমাস, সব কটা হাড়ে হাড়ে বজ্জাত। তোর ওই জ্যাঠা শ্বশুর আর ভাসুর কেউ কম নয়, প্রত্যেকটার 1টা 2টো করে মাগি আছে। ঘরের বউ তো ডাল ভাত, তাতে কি ওদের হয়লা? নিজেরা ফুর্তি করছে। আর আমাকে গয়নার বাক্স দিয়ে খেলনা দিয়ে বসিয়ে রেখেছে ঘরে। বোকা বলে ভুলেও থেকেছি জানিস। রাম খেলোয়াড় বলে একটা চাকর ছিল, তখন আমার সমস্ত বয়স, শরীরে জোয়ার ভাটা ডাক দিয়েছে। রাম খেলোয়াড় ছিল জোয়ান পুরুষ, ধক ধক করছে ডাকাতের মতো শরীর। শুনছিস না কিলা? বললাম, হ্যাঁ পিসিমা। তোর পায়ে পড়িলা, শোন। ইস, বড় সত্যি এসেছে। কেন শুনবি না? ভালো করে শোন। শেষে সেই রাম খেলোয়াড়কে একদিন ইশারা করলাম।
সে নিশুতি রাতে এলো, বিধবার সব ধর্ম ভাসিয়ে দিয়ে সেদিন ইচ্ছে মতো পাপ করার বাসনা হলো। আগুন জ্বলছিল শরীরে, বাঘিনীর মতো বসে আছি খাপ পেতে। ঠিক সেই সময়ে বোকা লোকটা শেষ সিঁড়িতে পা হড়কে আছড়ে খেল। তারপর কি কাণ্ড! তোর জ্যাঠা শ্বশুর আর শ্বশুর মিলে কি মারল লোকটাকে, মেরে তাড়িয়ে দিল। শুদ্ধাচারী বাল্য বিধবা বোন উপসী রয়ে গেল, আর ওরা পরদিনই কানে আগুদ গুড়িয়ে রেখে গেল মেয়ে মানুষের কাছে। শুনছিস নাকি? পরের দিন ওরা চলে গেল কানে আঁতুর গুজে মেয়ে মানুষদের কাছে। শুনলি? শুনছি পিসিমা। কাঁদছিস বুঝি? কাঁদ, খুব কাঁদ, প্রাণ ভরে কাঁদ। তোর বুকে লঙ্কা বাটা জ্বলুনি হোক। যদি বাঁচতে চাস আজই শ্বশুরের মুখের ওপর বলিস আমি চামেলির কথা জানি, বুঝেছিস? পারবো না পিসিমা। তাহলে মর মর মর, এক্ষুনি মর। তোর কোনো কুষ্টি হোক, তোর বাপ মরুক, তোর ভাই মরুক, তোর মা মরুক, বেটা বেটি মরুক, সব মরুক। চোখের জলে আমি ভাসছিলাম, বুকে পাষাণ ভরা বেদনা। জ্বলছিস তো? এবার ওদেরও মুখে নুড়ো জেলে দে, রোগড়ে দে, সংসারে আগুন লাগা। ভাসুর শ্বশুর বর সব কটাকে মুখে আগুন নুড়ো জেলে দে। মরুক, ওলাটা হয়ে মরুক, গলিত কষ্ট হয়ে মরুক। শুনছিস তো? আমি জবাব দিতে পারলাম না। আমার মতো জ্বলুনি যেদিন হবে সেদিন বুঝবি। সন্ধেবেলা নিচের বৈঠকখানায় সবাই বসলেন। শাশুড়ি এসে ডাকলেন আমাকে, ছোট বৌমা এসো। ডাকছে। আমাকে চুপি চুপি কানে কানে বললেন, মাথাটা ঠান্ডা রেখো। আমার বড় ভয় করছিল। শ্বশুরমশাই গলা খাঁকারি দিয়ে বললেন, ছোট বৌমা বসো, কথা আছে, বেশ গুরুতর কথা। আমি বসলাম না, দরজার ফাঁসটিতে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রইলাম। শ্বশুরমশাই বললেন, এসব দোকান টোকান দিয়ে যে বংশের বড় অপমান হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো? এটা তো মোটেই সম্মানজনক ব্যাপার হয়নি। আমাদের বংশের ছেলে সামান্য দোকানদার হবে, এটা কেমনতর কথা? আমি চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে রইলাম। জ্যাঠা শ্বশুর বললেন, আমরাও তো শুনেছি বিয়ের সময়ে তোমাকে যেসব গয়না যৌতুক দেওয়া হয়েছিল সেইগুলো বেচেই দোকান করা হয়েছে। গয়নাগুলো হলো গুরুজনদের দেওয়া আশীর্বাদ। তুমি আশীর্বাদের মূল্য দাও না? গয়না বিক্রি করে যে তাদের অপমান হলো সেটা কি তুমি বোঝো না? ভাসুর বললেন, দোকানই বা দিতে হবে কেন? অন্য সব ব্যবসাও তো আছে, দোকানে ক পয়সাই বা আয় হয়। এই তো শুনলাম 1 মাসেই বহু টাকা ক্ষতি হয়ে গেছে, কর্মচারী চুরি করে পালিয়েছে। শ্বশুরমশাই বললেন, তোমার বক্তব্য আমরা শুনতে চাই। যুগ পাল্টে গেছে, আগে বাড়ির বৌঝিদের মতামতে মূল্য দেওয়া হতো না, আজকাল তাদের মুখ ফুটেছে, তুমি বলো। আমি কোনো রকম কথাই বললাম না। ওরা এখন উত্তপ্ত হয়ে আছেন। আমার কানও কোনো কথাই ওদের গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। শ্বশুরমশাই বললেন, রসময়ী মানে পিসিমার নাম। গয়না চুরি যাওয়াতে আমরা একটু মুশকিলে পড়েছি ঠিকই, কিন্তু এসব কেটে যাবে। আমি কিন্তু কিছু বুঝলাম না, এ পরিবারের আর্থিক সংকট কিভাবে কাটবে বলে উনি মনে করেন। খুব মৃদুর স্বরে আবার আমি বললাম, গত মাসে চালের আর তেলের দাম বেড়েছে, বাজারে বরাদ্দ কমেছে, মুদির দোকানে 2 মাসের ধার জমা পড়েছে। ওসব জানি। পাকিস্তানের আরও কিছু জমি আর একটা পুকুর শীঘ্রই বিক্রি হয়ে যাবে, ও টাকা এলে আর চিন্তা থাকবে না। আমি ঘরে চলে এলাম। একটু বাদে আমার স্বামী এলেন, আমাকে বললেন, ওদের মতো হলো দোকান বিক্রি করে দেওয়া, ওদের এই মত, আমরা দোকান বিক্রি করে দিই। আমি মৃদু স্বরে বললাম, কাল থেকে দোকানে আপনার বসবার দরকার নেই, আমি বসবো। স্বামী বললেন, তুমি? বলে কি হাঁ করে রইলেন কেন? আমি ওর মুখের দিকে সজল চোখে চেয়ে বললাম, আপনাকে আজ আমার একটা কথা বলার আছে, অভয় দিলে বলবো।
উনি অবাক হয়ে বললেন, বলো না, আপনি কি অন্য কোনো মেয়েকে ভালোবাসেন? কি বলছো এসব? তার নাম কি কমলা? উনি যেমন কুঁকড়ে গেলেন। এত অসহায় দেখালো লম্বা চওড়া সুদর্শন পুরুষটিকে। আমি বললাম, শুনুন, সংকোচ করবেন না। যদি কমলাকে আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ওকে বিয়ে করে ঘরে আনুন, আমি সতীন সহ্য করতে পারবো। উনি বিছানায় বসে দু হাতে মুখ ঢেকে ফেললেন লজ্জায়। আমি দু চোখে ধারা বিসর্জন করতে করতে বললাম, গোপনে তার কাছে যাওয়ার দরকার নেই। গোপনে যেখানে ঘৃণা, লজ্জা, ভয়ে, সেখানেই দুর্বলতা, সেখানেই পাপ। আপনাকে সে পাপ আমি করতে দিতে পারি না। উনি অনেকক্ষণ মুখ ঢেকে বসে রইলেন। তারপর বিষণ্ণ লজ্জাতুর মুখখানা তুলে বললেন, তোমাকে কমলার কথা কে বলল? সেটা কি খুব জানা আপনার জরুরি? উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বিয়ে করার প্রশ্ন ওঠে না। তুমি আসার পর তার কাছে আমি খুব কমই গেছি। আমি বললাম, শুনুন, অপরাধ নেবেন না। আপনি যাতে ভালো থাকেন আমি তাই চাই। সবচেয়ে বড় কথা, আপনাকে নিয়ে আমি গৌরব করতে চাই। আপনিই তো আমার অহংকার। আপনি কিছু গোপন করবেন না। এইটুকু জানবেন, আপনাকে খারাপ ভাববার সাধ্য আমার নেই। আমার স্বামী আমাকে বললেন, তুমি আমাকে ঘেন্না করছো না? আমি বললাম, না, একটুকুও না। আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না, নত হবেন না। উনি বিস্ময়ভাবে আমার মুখের দিকে চেয়ে থেকে বললেন, আমার বিশ্বাস হয় না। আমি বললাম, কি বিশ্বাস হয় না? তোমাকে রক্ত মাংসের মানুষ বলে। ও কথা বলে আমার পাপ বাড়াবেন না। তার চেয়ে বড় আপনি নিজেকে সবসময় অপরাধী ভাবতে ভাবতে ছোট হয়ে পড়বেন। উনি আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তাহলে তোমাকে বলি, আমাদের দোকানের কর্মচারী ধীরেন টাকা পয়সা চুরি করে পালিয়েছে বটে, কিন্তু বেনারসিগুলো সে নেয়নি। আমি বললাম, কে নিয়েছে? কমলা? হ্যাঁ, একদিন দোকানে এসে নিয়ে গেল। এখন আর উদ্ধার করা যাবে কি? আমি মাথা নেড়ে বললাম, না, 20টা বেনারসি এমন কিছু দাম নয়। কমলা এটুকু পেতেই পারে। যদি তাকে বিয়ে করেন তাহলে তো সে আরও অনেক পাবে। উনি জিভ কাটলেন। বিয়ের কথা তুলছো কেন? তাহলে কি ধরে নেব, যা হয়েছে তার হবে না? আমি মৃদুস্বরে বললাম, পুরুষেরা চঞ্চলমতি, বহুগামী হয়। আপনি যদি আবার ও কাজ করেন তাহলে কিছু মনে করব না। শুধু কথা দিন, আমার কাছে গোপন রাখবেন না। উনি মুখ বিস্ময়ে শুধু মাথা নাড়লেন। ওর চোখে একটা ভয়, আতঙ্ক দেখা দিল। উনি আমাকে স্বাভাবিক স্ত্রীলোক বলে ভাবতে পারছেন না আর। আমি এটা খুব অসাধারণ লাগলো যে তিনি আমাকে একটা সাধারণ নারী ভাবতে পারছেন না। আমি কিন্তু খুব সাধারণ নারী। আমি শুধু এর সংসারে থেকে আমার পাওনাটুকু কুড়িয়ে নিতে চাই আমার আঁচলে। বিরুদ্ধতা থাকবে, অদৃশ্য শত্রু থাকবে, দুর্বিপাক থাকবে, দেব থাকবে, দানব থাকবে। তার ভিতর দিয়েই তো যেতে হবে। বুদ্ধি ভ্রংশ হলে তো চলবে না। আমি যদি কমলাকে নিয়ে ওর সঙ্গে ঝগড়া অশান্তি করতাম তাহলে ওকে পেতাম কি করে? বরং আহত পৌরুষ, অপমানিত অহংকার আসক্ত হতো। উনি জেদ করে কমলার কাছে আরও যেতেন। জ্বলে পুড়ে আমি খাঁক হতাম। তার চেয়ে আমি ওর দরজা খোলা রাখলাম। উনি ইচ্ছা করলেই অন্য মেয়ে মানুষের কাছে যেতে পারেন, কিন্তু ওরা যাওয়ার ইচ্ছে হবে না। সেদিন সারা রাত বারবার আমার ঘুম ভাঙল। আর আমি শুনতে পেলাম পিসিমা আমার ঘরের চারিদিকে ঘুরে ঘুরে কেবল বলছেন, মর 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 মর, বিধবা হ, বিধবা, কুড়ি কুষ্টি হোক তোর। আমি শ্বশুর ভাসুদের কথার প্রকাশ্যে প্রতিবাদ করিনি, কিন্তু আমি আমার স্বামীকে পরিচিত করতে পারলাম। বললাম, শুনুন, দোকানে আপনি না গেলে আমি যাব। সম্মান রাখতে গেলে আগে বাঁচতে হবে। উনি বললেন, ঠিক আছে, আমিই যাচ্ছি। আমি মাথা নেড়ে বললাম, আপনাকে একা দোকানের ভার দিয়ে আপনি হয়তো অস্বস্তিতে পড়ছেন, তাই না?
আমি থাকবো আপনার সঙ্গে। আমার স্বামী বললেন, বাড়ির লোক কি বলবে? আমি বললাম, ওরা কয়দিন বলবে, তারপর আর বলবেন না, সয়ে নেবেন। দিনকাল পাল্টে যাচ্ছে, দেখছেন তো। মুখে প্রতিবাদ করলেও দোকান থেকে যদি আমার লাভ করতে থাকি, তাহলে ওরা একদিন নিশ্চয়ই সমর্থন করবেন। তুমি বলছো, তুমি কখনো বোধহয় ভুল বলো না। ঠিক আছে, তাই হবে। ভাবাতুল সময় আমার নেই। আমার আছে ভয়, আছে উদ্বেগ, আছে বাস্তব জগৎ থেকে যতখানি পারা যায় বেঁচে থাকার খুঁটিনাটি খুঁজে তুলে নেওয়ার চেষ্টা। আমরা দুজনে যখন দোকান আগলে বসতে লাগলাম, তখন নানা ঘাত প্রতিঘাতে, ওটা পড়ায়, লাভ লোকসানে আমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা হলো। এত বিশ্বাস, নির্ভরতা, পরস্পরকে আরও শ্রদ্ধা করা বেড়ে গেল। উনি হিসেব রাখতে হিমশিম খান, স্টকের খোঁজ রাখেন না, ধারে মাল দিয়ে দেন। যতদিন কর্মচারী ছিল ততদিন তার ওপরেই নির্ভর করতেন। তাই মাত্র কয়দিনের দোকানটায় বড় দুর্দশা হয়ে গেছে। হিসেব করে আমি দেখলাম যে হিসেব আমাকে রাখতে হবে। স্টক মেলানো কাকে বলে তাও তিনি জানতে পারলেন, তার কাছ থেকে আমাকে জানতে হবে। কিন্তু সন্তান লালনের কিছু না কিছু জেনেও একজন মেয়ে যখন প্রথম মা হয়, সে কি আটকায় কখনো? দোকান ছিল আমার সন্তানের মতো। ওকে সেটা বোঝাতে আমার একটু সময় লেগেছিল। আরও একটু সময় লেগেছিল গা থেকে জমিদারির ধুলো ঝেড়ে ফেলে শ্রমিকের মতো পরিশ্রম করে তুলতে। দোকান লাভ দিতে শুরু করলো। এই শহরের পাইকারদের কাছ থেকে মাল কিনলে বেশি লাভ হয় না, কিন্তু কলকাতার বড় বাজার থেকে মাল কিনে আনলে অনেক বেশি লাভ হয়। আমার স্বামীকে সেটা বুঝিয়ে আমি রাজি করালাম। অলস এবং ঘরকুনা লোকটি রাজি হচ্ছিলেন না। প্রথম দুবার আমি সঙ্গেই যাই, এরপর উনি একা যেতে লাগলেন। প্রতিদিন মানুষের রুচি পাল্টায়। এক বছর এক ধরনের রং ডিজাইনের ভীষণ চাহিদা হয়। বুদ্ধি করে ফটকা খেলতে হয়। আমার সেসব মাথায় রেখে মাল কিনতাম। লাভ বাড়তে লাগলো। একদিন শ্বশুরমশাই সন্ধ্যের পর অপ্রত্যাশিতভাবে দোকানে হানা দিলেন। কোচানো ধুতি, গিলে করা পাঞ্জাবি, গলায় চাদর, হাতে ছড়ি, পায়ে নিউ কাট। চারিদিকে তাচ্ছিল্যের চোখে একটু তাকিয়ে দেখলেন। দোকানে যখন খদ্দেরের বেশ ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রিটা দেখলেন কিছুক্ষণ, তারপর চলে গেলেন। এলেন আবার কয়দিন বাদে। আমি বসতে চেয়ার এগিয়ে দিলাম, বসলেনও। বেশ বিক্রি দেখছি, আপনাদের আশীর্বাদে হয়। আমি আশীর্বাদ করিনি তো বৌমা, আমি তো অভিশাপই দিই। তোমার কোনোটাই ফলে না, পাপী লোক তো। চুপ করে রইলাম। উনি বললেন, আমাদের কথা অমান্য করেই ভালো করনি, কিন্তু তুমি যা করো তা শেষ অবধি ভালোই হচ্ছে দেখছি। মাসে কত আয় হয়? আমি বললাম, 2-4 হাজার মতো। সে তো অনেক টাকা। ওই পুরুষে এবং আত্মসম্মানে লাগে বলেই আমি বলতাম না যে পাকিস্তান থেকে ওদের জমি আর পুকুর বিক্রির টাকা আজও আসেনি। বিক্রি করার মতো সোনা আর নেই, তবু সংসার যে চলে যাচ্ছে তা তো ম্যাজিক নয়। বলার দরকার কিন্তু ছিল না। উনি সেটা জানেন বলেই দোকানটা দেখতে আসেন আজকাল। ওর মুখে তাচ্ছিলের হাসিটা ছিল না। ওর চোখের সামনেই 2000 টাকা দুটো বিয়ের বেনারসি বিক্রি হয়ে গেল। উনি নড়ে চড়ে বসে বললেন, আচ্ছা বৌমা, ও দুটো বেনারসি থেকে তোমাদের কত থাকে? আমি লাজুক হাসি হেসে বললাম, বেনারসির দাম, তার সঙ্গে গাড়ি ভাড়া, 1 ভগ্নাংশ দোকানের ভাড়া, বিজলি বাতি, কর্মচারীর মাইনে, এইসব একটা একটা করে যোগ করে তারপর তো দাম ফেলতে হয়। উনি বললেন, উফ, সে তো সাংঘাতিক ব্যাপার, এত হিসেব করো কি করে? আমরা বরাবর মুঠো মুঠো টাকা উড়িয়ে দিয়েছি, গুনেও দেখিনি। এটা তো দেখছি ছোট লোকের কাজ। আমি মৃদুস্বরে বললাম, ও দুটো শাড়ি থেকে আমাদের 630 টাকা লাভ হয়েছে। উনি যেমন একটু চমকে গিয়ে অস্ফুট স্বরে বললেন,
630, মাত্র 2টো বেনারসিতে। বিষয়টা নিয়ে উনি বেশ চিন্তিত মুখে ফিরে গেলেন। আরও কয়েকদিন পর উনি একদিন আমাকে ডেকে বললেন, সকালে তোমাকে খুব তাড়াহুড়ো করে দোকানে যেতে হয় দেখছি। শোনো, সকালে তো আমি ফ্রি থাকি, আমি গিয়ে ফুচুর সঙ্গে বসবক্ষণ। আমি শুনে ভয় পেলাম। ওর জমিদারি মেজাজ, হয়তো খদ্দেরের সঙ্গে ভালো ব্যবহার করবেন না। বললাম, আপনি কেন কষ্ট করবেন, ওখানে আপনাকে মানায় না। উনি একটু হাসলেন, ভয় পেল না। ব্যাপারটা আমাকে একটু বুঝতে দাও, ভেবে দেখছি। ভগবান মগজ বলে যে জিনিসটা দিয়েছিলেন সেটা কোনো কাজেই তো লাগালুম না। বুড়ো বয়সে একটু মগজের জড়তা ছাড়ানোর চেষ্টা করে দেখি না। আমি আর বাধা দিলাম না। উনি গেলেন। আমার স্বামী ফিরে এসে দুপুরে আমাকে বললেন, কি কাণ্ড, বাবা সব শাড়ির দাম বাড়িয়ে বাড়িয়ে বলছিল। 2জন খদ্দের ভেগে গেছে। বাবাকে পাঠালে কেন তুমি? উনি তো খেতে পর্যন্ত এলেন না। বললেন, তুই খেয়ে আয়, তারপরে আমি যাব। আমি বললাম, উনি জোর করে গেলেন। যাক না, বাবাকে আপনি এ নিয়ে কিছু বলবেন না। উনি লাভ বাড়াতে চাইছেন, প্রথম প্রথম ওরকম হয়। আমি আর আমার স্বামী এ নিয়ে একটু হাসাহাসি করলাম। আমার স্বামী দোকানে ফিরে যাওয়ার পর শ্বশুরমশাই এলেন। অত্যন্ত উচ্ছেদিত, ঘরমত্ত, মুখ চোখ ঝলঝল করছে লাল। এসেই বললেন, বৌমা, ওসব তোমার কর্ম নয়। আমি আজ 7টা শাড়ি বিক্রি করে এলাম, সব কটা চড়া দামে। একটা শাড়ির কোণে পেন্সিলে লেখা ছিল 50 টাকা। কি করলাম জানো? 50-এর আগে একটা 1 বসিয়ে দিলাম। সেই শাড়ি 150 টাকাতেই বিক্রি হয়ে গেল, বুঝলে? বাড়তি 100 টাকা লাভ। আমি মনে মনে প্রমাদ গুনলাম। দোকানের সুনাম সবে হয়েছে, খদ্দের যদি শাড়িটা যাচাই করে তাহলে ফিরে এসে হয় ঝগড়া করবে, নয়তো ফিরিয়ে দিতে চাইবে। ভবিষ্যতে দোকানের ছায়াও মারাবে না। কিন্তু শ্বশুরকে সেটা বোঝাবার সাধ্য কি? উনি নতুন খেলনা পেয়ে শিশুর মতো উৎফুল্ল এবং উত্তেজিত। শাশুড়ির কাছে ফলাও করে দোকানদারির গল্প করতে লাগলেন। নাওয়া খাওয়া মাথায় উঠল। শাশুড়ি আড়ালে ডেকে বললেন, তোমার দোকান এবার লাটে উঠবে। আমি একটু হাসলাম। উনি বললেন, ভালো চাও তো শ্বশুরের দোকানে নেশাটা ছোটাও। আমি বললাম, থাক না, সামলে নেব। পরদিন 2জন খদ্দেরের সঙ্গে শ্বশুরের তুমুল বচসা লেগে গেল দাম নিয়ে। তারা 2টো খদ্দের, একদম দুধে পাকা খদ্দের, বলছিলেন কয়েকদিন আগে তারা যে শাড়ি 70 টাকায় এ দোকান থেকে কিনেছেন তা তিনি দিনের তফাতে 2 দিনের তফাতে কি করে 70 থেকে 170 হয়ে যায়? এ তো চোরের দোকান। শুনে শ্বশুর আস্তিন গুটিয়ে তাদের মারতে উঠলেন। আমার স্বামী মাঝখানে পড়ে তারপরে ঠেকালেন। দুপুরে শ্বশুর বাড়িতে এসে তুমুল আস্ফালন করে বললেন, এই জন্যই তো বলি দোকানদারি হলো ছোট লোকের কাজ। যেসব লোক জুতোর বইবার যোগ্যতা রাখে না তারা এসে চোখ রাঙায়। শাশুড়ি বললেন, তাহলে তোমার দোকানে যাওয়া দরকারটা কি? চিরকাল শালগ্রাম শিলা হয়ে থেকেছ, এখনো তাই থাকো না, সংসার তো চালিয়ে নেওয়া হচ্ছে। উনি রেগে উঠলেন, কেন, আমি কি পারি না? কোনো দোকানদার যদি তোমাকে অপমান করে তাহলে তুমি কি তার দোকানে পা দাও? দোকানদার অপমান করবে আমাকে? কার ঘাড়ে কটা মাথা আছে? তাহলেই বোঝো দোকানদারের অপমান খদ্দের হজম করে কেন। তারও তো 10টা দোকান আছে, আমারও 10টা খদ্দের আছে। না নেই, তা নেই। একজন খদ্দের অপমান হয়ে উঠে চলে গেলে আরও 10টা খদ্দের কেটে যাবে। তুমি কিভাবে দোকানদারি মানেই কম দামে শাড়ি বেশি দামে বেচা? তাহলে তো ভালোই ছিল। শ্বশুর গুম হয়ে রইলেন, কিন্তু পরদিন থেকে তিনি দোকানে যেতেন না। কিন্তু আর কোনো ঝামেলা তিনি করতেন না, বরং বুড়ো বয়সে তিনি নতুন করে জিনিসের দাম ফেলার হিসেব শিখতে লাগলেন মন দিয়ে। একদিন বললেন, দেখো বৌমা, লোকে দরাদরি করতে ভালোবাসে। 2 টাকা দাম কমাতে পারলে মনে করে সস্তায় জিত হলো।
তোমার ফিক্সড প্রাইজের দোকানে সেই সুখ নেই। আমি বলি কি, তুমি বাঁধা দরের সিস্টেমটা তুলে দাও, দাম একটু বাড়িয়ে রাখো, দরাদরি করে খদ্দের ওটুকু কমিয়ে নেবে আর খোশ মেজাজের জিনিস কিনে নিয়ে যাবে। আমি মৃদু স্বরে বললাম, সেটা তো ঠিক কথাই। উনি খুশি হয়ে বললেন, তাহলে কাল থেকেই তাই করব তো? করুন না, তবে মুশকিল হলো কি, অনেকেই জেনে গেছে এ দোকানে বাঁধা ধরে জিনিস বিক্রি হয়, কাজেই কেউ দর করবেন না, দু একজন নতুন খদ্দের ছাড়া। উনি ভাবিত হয়ে বললেন, তাই তো, তাহলে তো সমস্যা দেখা দেবে। উনি নিজে থেকেই পরিকল্পনাটা ত্যাগ করলেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এরপর থেকে শ্বশুর সকাল বিকাল 2 বেলাই দোকানে যেতে লাগলেন। বলতে নেই, উনি চমৎকার চালাতেন ব্যবসা। আমাকে মাঝে মাঝে বলতে লাগলেন যে এ কাজে বেশ থ্রিল আছে, সারাটা দিন বেশ কেটে যায়, 5টা লোকের সঙ্গে আলাপ পরিচয় হয়, নিত্য নতুন মানুষ দেখা যায়। না, সত্যি একটা নতুন অভিজ্ঞতা। আমার যা ওপর থেকে নামেন না, বাতের ব্যথা, ব্লাড প্রেশারের শয্যাশায়ী। সম্ভবত ঘটনার বছরখানেক পরেও উনি আমার সম্পর্কে ভয়টা কাটিয়ে উঠতে পারেননি। আমি তাই ওপরে যেতাম না। ভাসুর আমার জায়ের খাবার নিয়ে নিজেই নিয়ে যেতেন। আমার সঙ্গে আমার জায়ের দেখাই হয় না। একদিন সন্ধেবেলায় আমার যা আমাকে ডেকে পাঠালেন। আমি গেলাম। উনি আমার দিকে না তাকিয়ে দেওয়ালের দিকে চোখ ফিরিয়ে রাখলেন। বললেন, অপরাধ নিও না, একটা কথা বলতে চাই, না বলে আমার আর উপায় নেই। আমি কিন্তু ঘরে ঢুকিনি, দরজার চৌকাঠের বাইরে দাঁড়িয়েছিলাম, পাছে উনি ভয় খান। বললাম, বলুন। আমাদের অবস্থা খুব খারাপ। আমার স্বামীর হাতে কোনো পয়সা নেই, ঘরে সোনা দানাও নেই যে বেচবো, আমাদের আর চলছে না। আমি বললাম, আমাকে কি করতে বলেন? যা বললেন, তোমাকে কি করতে বলবো? আমাকে বান মেরে অকেজো করে রেখেছ, মারোনি, সে তোমার দয়া, কিন্তু এখন আর মারতে আমার ভয় নেই, বিছানায় শুয়ে বেঁচে থাকা আর মরে যাওয়া একই ব্যাপার। আমি বললাম, আমি বান মারতে জানি না। উনি আঁচলে চোখ মুছে আমাকে বললেন, ভাতে মারোনি, সেও তো তোমার দয়া, তন্ত্রমন্ত্র জানো, মারণ উচাটন বশীকরণ জানো, তোমার অসাধ্য কিছু নেই। শুনেছি নিজের শ্বশুরকে দোকানের কর্মচারী বানিয়ে রেখেছ। আমি বললাম, ভুল শুনেছেন, আমি তর্ক করতে চাই না। তুমি ইচ্ছে করলে আমার অনেক কিছু করতে পারো, আমার সংসার ছাড়খাড় করতে পারো, সবই মানছি, কিন্তু ভয় পেলে তো আমার চলবে না। আমি তাই বলছি। একটু খুলে বলুন না দিদি। বলতে ভয় করছে, তবু জানতে চাইছি, সেই গয়না কি সবটাই বেচে দিয়েছ? এ কথা কেন বলছেন? মস্ত দোকান করেছ শুনলাম, অনেক টাকার ব্যাপার। দোকান আমার গয়না বেচে করেছি দিদি, আমি আর কারোর গয়নার কথা জানি না। আমি তো ভাগ চাই নে, রাগ করছো কেন? আমি তো ভিক্ষা চাইছি, যদি কিছু অবশিষ্ট থেকে থাকে তাহলে দয়া করে আমাকে কিছু দাও। আমি জানি ভয়ের চেয়েও লোভের জোর বেশি। লোভ মানুষকে ভয় টপকাতে শেখায়, জয় করতে শেখায়। আমার যা আমাকে জমের মতো ভয় পান, কিন্তু লোভ সামলাতে পারছেন না। উনি চোখের জল মুছছেন বারবার। বললেন, যা করেছ তার বিচার ভগবান করবেন, কিন্তু আমাদের কিছু পাওনা ছিল, এটা ভুলে যেও না। আমার স্বামী খুব লজ্জার মধ্যেই আছেন, মুখ পেটে কিছু বলতে পারেন না তোমাকে, ওর বড় অভাব, আমার চিকিৎসা অবধি বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ওর বয়স তো তত বেশি নয়, উনি ইচ্ছে করলেই তো রোজগার করতে পারেন। আমি বললাম, রোজগার করবেন? কি করবেন? আগে ইচ্ছেটা তো হোক। উনি হঠাৎ আমার দিকে এক পলক তাকালেন, মরিয়া হয়েই বোধ হয়। সেই চোখে আমি এক পলক গভীর ঘৃণা, বিতৃষ্ণা আর ভয় একসঙ্গে দেখতে পেলাম। উনি মুখটা আবার ফিরিয়ে নিয়ে বললেন, উনি লেখাপড়া বিশেষ শেখেননি, ম্যাট্রিক পাসকে কে চাকরি দেবে? আমাদের গয়নার বাক্সও নেই যে দোকান দিয়ে বসবো। ইচ্ছের কথা বলছো? ওর ইচ্ছে থাকলেও উপায় নেই। মন মরা হয়ে থাকেন সব সময়।
কেবল বলেন, ফুচু কেমন দাঁড়িয়ে গেল, ওর কত পয়সা হচ্ছে, আর আমাদের শুধু কোঁচার পত্তন। তাই বলছি, আজ আমাদের কিছু ভিক্ষে দাও। আমি বললাম, উনি কী করতে চান? কিছু একটা করবেন, কি করবেন তা জানি না বলে একটু চুপ করে থেকে গলাটা এক পদা নামিয়ে বললেন, ধুর তো, বাটা খাইয়ে পিসিমাকে মেরেছ, গয়নার বাক্স নিয়েছ, আমি কিচ্ছু বলিনি, কাউকে বলিনি। বিছের মতো চেপে রেখেছি নিজের বুকে। আমার প্রতি তোমার একটু কৃতজ্ঞতা থাকা উচিত। তুমি যে ধূত্র বাটা খাইয়ে পিসিমাকে মেরেছ, একথা আমি কিন্তু কাউকে বলিনি। ধূত্র বাটা খাইয়েছি, একথা কে আপনাকে বলল? উনি যেন এ প্রশ্ন একটু ভয় খেয়ে বললেন, রাগ করো না, রাগ করো না, আমি তো থানা পুলিশ করতে যাচ্ছি না, এমনকি তোমার ভাসুরকেও কখনো বলিনি। এই যে মুখ বন্ধ করে আছি, আর কি কোনো দাম নেই বলো তো? কি বলবো তা ভেবে পেলাম না। বেশিরভাগ মানুষই অভ্যাস হয়, যেখানে বলার কিছু নেই সেখানে অকারণে কথা বলে, প্রয়োজন থাক আর না থাক। এই অভ্যাসটা আমার নেই। আমি অকারণে অযথা কথা বলি না, প্রয়োজন না থাকলে একদমই নয়। তাই এখনো আত্মপক্ষ সমর্থনের জন্য, ওর সন্দেহের নিরসনের জন্য আমি বৃথা চেষ্টা করলাম না। আমি জানি, যাই বলি না কেন উনি কিন্তু বিশ্বাস করবেন না। উনি আমার দিকে না তাকিয়ে বললেন, চলে গেছো নাকি? না। আপনার কথা কি শেষ হয়েছে? তুমি কিছুই তো বললে না, কি ধরে নেব? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। উনি আর একবার আমার দিকে চাইলেন, চোখ জ্বলছে। বললেন, তার মানে তুমি কিছুই দেবে না আমাদের? কিছুই না। আমি নীরবে চেয়ে রইলাম। দেখলাম ওর চোখে রাগের আগুনটা দপ করে জ্বলে উঠল। উনি এমনিতেই দজ্জাল ছিলেন। অনেক দিন ধরে নিজের উগ্রতাকে ছিপি বন্ধ করে রেখেছেন। এক কাসুন্দির বোতলের ছিপি যেমন উগ্র ঝাঁঝে ছিটকে যায়, তেমনি ওর ছিপিটাও উড়ে গেছে। উনি দাঁত কড়মড় করে বললেন, রাগ খুশি সব খাবি, সব নিজে ভোগ করবি? অনেক ভয় পেয়ে থেকেছি, অনেক সব সহ্য করেছি, আর নয়। বলতে বলতে নিজের আঁচল ব্যাধিগ্রস্ত শরীরটাকে কেবলমাত্র রাগের ইন্ধনে উনি বিছানা থেকে ছিটকে তুলে নিলেন। তারপর এলো চুল ছড়িয়ে আঁচল খসিয়ে পেতনির মতো ধেয়ে এলেন আমার দিকে। দু হাতের আঙুল গলা টিপে ধরার জন্য উদ্যত। আমি অবাক হয়ে লোভ, লালসা, হিংসে, বিদ্বেষ সব কিছু একটা মানুষ্য রূপ চেয়ে দেখলাম, সরতে পারিনি। উনি প্রায় বাঘিনীর মতো এসে পড়লেন আমার উপর। আজ তোকে শেষ করব, শেষ করেই ছাড়ব, তারপর মরবো, আগে তোকে শেষ করব। কে যেন আমার কানে কানে বলল, তুইও ধর না গলাটা চেপে। আমার জায়ের গায়ে যে এক অসুরের শক্তি ভর করেছে। উনি আমার গলা সাঁড়াশির মতো চেপে ধরলেন। পিসিমা আমার কানের কাছে এসে বলতে লাগলেন, আরে মরবি নাকি? তা মর, দুজনেই মর। ওর গলাটাও চেপে ধরবো কেন? হাত দুটো তোল না মাগি, এও তো নুডোর মতো দাঁড়িয়ে আছে দেখছি। আমি শ্বাস নেওয়ার প্রাণপণ আর জায়ের হাত ছাড়ানোর জন্য টানা হ্যাজরা করতেও বললাম না, পিসিমা না, পিসিমা না। কথাটা আমার যা শুনতে পেলেন। তার হাত স্লথ হয়ে গেল। বড় বড় অস্বাভাবিক চোখে আমার দিকে চেয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ডাইনি, তুই ভূত পেট ডাকছিস? ভূত পেট ডাকছিস? তুই সব পারিস, সব পারিস। তোকে মেরে তবে মরবো, আমি তোকে মেরেই মরবো। কানে কানে পিসিমা বললেন, দাঁড়িয়ে আছিস যে বড়, ও যে সর্বনাশ করবে তোর। গলাটা টিপে ধর, ধর বলছি। আমার দুই চোখ দিয়ে ধারা বইছে। আমি নিশ্চিন্তে দাঁড়িয়ে আছি। পিসিমা বলতে লাগলেন, এই সুযোগ আর পাবি না, কেউ কোথাও নেই, গলা টিপে মাগিকে শেষ করে দে, কেউ টের পাবে না, কাকপক্ষীতেও জানতে পারবে না। যা তর পালেন বটে, কিন্তু আর পারলেন না। আমার গলা টিপে ধরার জন্য হাত তুলে এগিয়ে এলেন। দুই হাত থরথর করে কাঁপছে। পিসিমা বললেন,
তুই বুঝতে পারছিস না? ও বেঁচে থাকলে তোর বড় বিপদ। একদিন তোকে ঘুমের মধ্যে গিয়ে মেরে আসবে। এই বেলা সদ্য নিকেশ কর। আমার যা আমার কাজ পর্যন্ত পৌঁছাতে পারলেন না। তার আগেই অচল শরীরের সব শক্তি নিঃশেষিত হয়ে পড়ে গেলেন উপুর হয়ে। পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি ধীর পায়ে নিচে নেমে এলাম। রাতে আমি আমার স্বামীকে বললাম, আমার আর একটা দোকান করার ইচ্ছে। স্বামী অবাক হয়ে বললেন, আবার দোকান? একটা নিয়ে বেসামাল হয়ে আছি। একদিন এখন 10-15 হাজার টাকার বিক্রি। চোখের পাতা ফেলার সময় নেই। আবার দোকান করলে দেখবে কে? আমি আবদারের গলায় বললাম, এখানে রেডিও, টেপ রেকর্ডার এসব জিনিস ভালো দোকান নেই। খবর পেয়েছি যোগু সাহার দোকানটা বিক্রি হবে। একটু দেখুন না খোঁজ নিয়ে। স্বামী আমার দিকে চেয়েছিলেন। হঠাৎ বললেন, তোমার গলায় কিসের দাগ? ইস, এ যে দাগরা দাগরা হয়ে লাল হয়ে আছে, ছড়েও গেছে খানিকটা। আমি মাথা নত করে বললাম, আমাকে যদি বিন্দুমাত্র স্নেহ করেন তাহলে আর জানতে চাইবেন না। পুরুষ মানুষের সব কিছু জানতে নেই। উনি গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, কিছু গোপন করতে চাও? বেশ। চোখের জল সামাল দিতে আমার কিছু সময় লাগলো। তারপর বললাম, একটা কথা বলতে চাই। উনি বললেন, কি কথা? মানুষ তখনই পুরোপুরি সুখী হতে পারে যখন তার কানে অন্য মানুষের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আসে না। স্বামী অবাক হয়ে বললেন, এ তো নীতিবাক্যের মতো শোনাচ্ছে, তবু বড় সত্যি, তাই না? বলুন, কি বলতে চাইছো বলো তো? আমি তো তোমার কোনো কথাই কখনো ফেলিনি। আপনি আমার কাছে পুরুষ শ্রেষ্ঠ। যদি মৃদু হেসে বলেন, এইসব বলে তুমি আমার মাথাটা একদিন খাবে, শেষমেশ আমি নিজেই হয়তো নিজের সম্পর্কে ভাবতে শুরু করব। আপনি বুঝবেন না আমি কোথা থেকে শক্তি পাই, কেন অমঙ্গলের মধ্যেও মঙ্গল আমার হাত থেকে ছাড়ে না। তোমার গলার দাগ সেই রকমই একটা ঘটনার কথা বলছে। কি অমঙ্গল না মঙ্গল? আমি একটু কাঁদলাম। তারপর বললাম, আমি অন্যের দীর্ঘ নিঃশ্বাস শুনে সুখী হতে পারবো না। আপনি ভাসুর ঠাকুরের কথা কেন ভাবেন না? উনি তো দুরবস্থায় পড়েছেন। দাদা? দাদা কেন দুরবস্থায় পড়বে? সংসার তো দিবু চলছে। ওটা কি কথা হলো? পুরুষ মানুষের অহংকার নেই বুঝি? উনি কেন আপনার অন্নদাস হয়ে থাকবেন? ওকে কিছু করতে দিন। ও, দাদার জন্যই তুমি দোকান? কিন্তু ও কি পারবে? আপনি বুঝি পারেননি? উনি এবার আমাকে ভীষণ লজ্জায় ফেলে দিয়ে বললেন, আমি পেরেছি তোমার জোরে। আমার তো তুমি আছো, দাদার তো তা নেই। দাদার আপনি আছেন। এ বাড়িতে দীর্ঘশ্বাস আর জমতে দেব না। উনি আমার গলাটা ভালো করে দেখলেন। তারপর বললেন, আজকাল আমার কাছে কথা লুকোতে শিখেছ? আমি শাস্ত্রু নয়নে বললাম, না, লুকোবো না। সব কথাই উপযুক্ত সময় আছে, নইলে হিত কথাও বিপরীত হয়। কথারও নগ্ন আছে, দিনক্ষণ আছে। না, আজ নয়, সময় হলে আমি ঠিক বলবো। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বেশ, আমি অপেক্ষা করব। দোকান কেনার তোড়জোড় শুরু হওয়ার পর আমার শাশুড়ি আমাকে ডেকে একদিন বললেন, শুনছি তোমার ভাসুরের জন্য দোকান করে দিচ্ছ। আমি মৃদু হেসে চুপ করে রইলাম। উনি আমার মাথায় একটু হাত রেখে বললেন, তোমার মনটা বড় ভালো, কিন্তু একটা কথা আছে। আমি বললাম, কি কথা? তোমার ভাসুর এ বাড়ির আর 5 জন পুরুষের মতো অহংকারী মানুষ, কিন্তু সে হয়তো আজ বিপাকে পড়ে তোমার দান নেবে, কিন্তু চিরকাল মনে একটা চিমটি থেকে যাবে। তাছাড়া তোমাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা ও যদি ব্যবসায় মার খায় তাহলে জলে যাবে। আমি বললাম, সব ঠিক হয়ে যাবে মা, তোমার কেবল এই একই কথা। শোনো, এ বাড়ি ধাঁচ আমি ভালোই জানি। আমার লুকোনো কিছু গয়না আর মোহর এখনো আছে, শেষ সম্বল। তবে ও দিয়ে আর আমার কোনো কাজ নেই। এ বাড়ির উড়নচণ্ডীর হাত থেকে এতকাল রক্ষা করে এসেছি। তুমি এগুলো বেচে দোকানটা কেনো।
তাতে তোমার ভাসুরের মনে আর কোনো কাঁটা থাকবে না। কেন মা, শেষ সম্বল যখন, ওটা থাক না। জমিয়ে রাখবা তো কোনো মানে হয় না, বরং কাজে লাগুক, ফলন্ত ফলুক, অপব্যয় না হলেই হলো। দোকানটা তোমার ভাসুরকে দেবে বটে, কিন্তু নিজে নজরে রেখো। তোমার ভরসাতেই দিচ্ছি কিন্তু। আমি আর আপত্তি করলাম না। কথাটা জানতে পারার পর আমার ভাসুরে যেন স্বস্তি বোধ করলেন। তার মুখে অনাবিল হাসি দেখলাম। দোকান খুলে ভাসুর বসলেন। আমি দুবেলা গিয়ে খুব বিনীতভাবে, খুব সন্তর্পণে তাকে কিছু কিছু পরামর্শ দিতে লাগলাম। উনি বিনা আপত্তিতে আমার কথা মতো চলতে লাগলেন। দোকানে বসে তিনি আনন্দও পাচ্ছিলেন, কেননা সারাক্ষণ দোকানে গ্রামোফোন আর টেপ রেকর্ডার গান হয়, রেডিও চলে, একঘেয়েমি তো নয়। দোকান ধীরে ধীরে চলা শুরু করলো। একদিন গভীর রাতে ঘুম থেকে কে যেন ডেকে তুললো আমাকে। চোর 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 ঢুকেছে ঘরে, ওঠ 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 ওঠ, শিগগিরি ওঠ। আমার সর্বস্ব নিয়ে গেল রে হতভাগী, তোর যায় যাক, আমার গয়না গেল, তোকে জ্যান্ত ফেলে দেব, মরা কুচুনো করে কুচুবো। আমি মরমর করে ধর্মর করে উঠে বসলাম। সত্যি আমাদের শিয়রের জানলা দুটি ছায়ামূর্তি দেখা গেল। তারা গড়াত কাটছিল। আমি টর্চ জ্বালাতেই লুকিয়ে পড়ল তারা। আমি স্বামীকে ডেকে তুললাম, কিন্তু চেঁচামেচি হইচই হলো। চোর অবশ্য ধরা পড়ল না। স্বামী ফের ঘুমলেন। আমার ঘুম এলো না। অন্ধকারে পিসিমার থানের আভাস দেখতে পাচ্ছিলাম। তোর এত মুষের মতো ঘুম কেন রে মাগি? গয়নাগুলো পাহারা দিতে পারিস না? খুব স্বামীর সঙ্গে জড়াজড়ি করে শুয়ে থাকা, মর মর মর, তোদের লাজ লজ্জা নেই? এত দেওয়ালা কিসের লা? বেশ্যার মতো সিজে গুজে থাকিস সন্ধ্যেবেলা, বরকে ভোলাতে নাকি? তোর কেন স্লোথ হয় না, বাত হয় না, ক্ষয়ে কাশ হয় না? এ বাড়ির ছেলেকে ভেড়া বানিয়ে রেখেছিস, থু থু থু। এমন ভালোবাসার মুখে থু থু থু। সারা রাত পিসিমার ঘরের চারিদিকে ঘুরলেন আর অবিরল থু 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 করে যেতে লাগলেন। আজ উনি উত্তেজিত, আজ ওর বড় রাগ। আর একটু হলেই ওর এত স্বাদের গয়না চড়ে নিয়ে যেত। নিজেকে অপরাধী মনে হচ্ছিল খুব। পুরনো বাড়ি, নিচের তলায় থাকি, ঘরে 100 ভরির ওপর নিরেট সোনাদানা। বাড়িতে নতুন ঠাকুর চাকর বহাল হয়েছে। আমার আরও সাবধান হওয়া উচিত ছিল। পরদিন আমি সিন্ধুক আনলাম। পিসিমার গয়না রইল তার মধ্যে, চাবি রইল আমার শক্ত হেফাজতে। আমাদের টাকা হচ্ছে। একদিন দোকানে বিক্রির পরিমাণ 20,000 ছাড়িয়ে যায়। সিন্ধুক সেদিক দিয়েও আমাদের নিশ্চিন্ত করল। বিয়ে 4 বছর পর একটু পাপ ছুঁয়ে গেল কি আমাকে? একটু কাঁপিয়ে দিয়ে গেল কি আমার ভীতু ভূমিকম্পে? ঝড় এসে এলোমেলো করে দিচ্ছিল কি আমার খোলা জানলা দরজার ঘর? এবার সেই কথাই বলি। আমার স্বামীকে প্রায় কলকাতায় যেতে হয়, দিল্লি বা বোম্বাই যেতে হয় বেনারস, কাছিমপুর। আমাদের দোকান আরও বড় হয়েছে। 5 জন কর্মচারী খাটে। আমি একবারেই এক ধরনের মাল আনা পছন্দ করি না। স্বামীকে বলি আসল দোকান থেকে জিনিস আনা দরকার, নইলে আমরা পুরনো আর একঘেয়ে হয়ে যাব খদ্দেরের কাছে। দামও পড়বে বেশি, আর পাইকারও আমাদের ঠকাবে বেশি। আমার স্বামী আগের মতো অলস নেই। তিনি সদ্য প্রস্তুত, তৎপর। আমাদের মাল আসতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। সরাসরি তাঁতি ও মিলের সঙ্গে আমাদের কারবার। আমার স্বামীকে তাই খুব বাইরে যেতে হয় আজকাল, দূরেও যেতে হয়। তখন সকালে দোকানে থাকতে হয় আমার শ্বশুরকে, বিকালে আমাকে। সেবার আমার স্বামী গেছেন দক্ষিণ ভারতে। এক ঝড়ের রাতে ঘরে শুয়ে হঠাৎ বিগলিত স্বর শুনতে পেলাম। শুনছিস? শুনছি। তোর সঙ্গে রোজ পিছু পিছু একটা ছেলে আসে, দেখেছিস তাকে? চমকে উঠে বলি, না তো। কে ছেলে? কখন আসে? ন্যাকা, জানে না? রোজ রাতে যখন দোকান থেকে ফিরিস তখন পিছু পিছু ওটা কে আসে, বুঝি না নাকি? আমি দেখিনি তো কাউকে। সুন্দর ছেলে, চিবিয়ে খা, পেট পুড়ে খা, স্বাদ মিটিয়ে খা।
পাপ পূর্ণ বলে দুনিয়ায় কিচ্ছু নেই। সত্যি না হাতটাই সব ভাসিয়ে দে, খা। আমার বুক ঢিপ ঢিপ করছিল, গলা শুকিয়ে কাঠ। তোর এমন রূপ, তবু মেথরানির মতো সেজে থাকিস কেনলা? মাথায় শিউনি নেই, সাজে বহর নেই, যেন অলক্ষী মূর্তি ঘরে এলেন। কেন রে বোকা মেয়ে, স্বামী ছাড়া আর বুঝি পরপুরুষ নাই? চুপ করুন পিসিমা, শুনলেও পাপ হয়। আহা, একেবারে সত্যি সাবিত্রী এলেন গো। সাজিস না কেন? ঠোঁটে একটু রং দিবি, চোখে কাজল টানবি, চুলটা পরিপাটি করে বাঁধবি, ভালো একখানা ঝলমলে শাড়ি পরবি, তবে না যখন রাস্তা দিয়ে হাঁটবি চারিদিকে ঢেউ উঠবে। ছি পিসিমা, এত ছিক আর করতে হবে না লা। এমন চাতক পাখির মতো চেয়ে থাকা কেন? বঞ্চিত করবি কেন লা ভাতার খানি? পাপ টাপ বলে কিছু আছে নাকি? বরং শরীরকে বঞ্চিত করাই তো পাপ। ভাতার খাকি কোথাকারে। আর বলবেন না, আমি আর শুনতে চাই না। পিসিমা খিলখিল করে ঠান্ডা হাসিতে ঘর ভরিয়ে দিলেন। সেই হাসির শীতলতায় আমার বুক হিম হয়ে গেল। পরদিন দোকান থেকে যখন ফিরছি, তখন পথঘাট কিছুটা নির্জন। এই সময়টা মফস্বল শহরে বেশি লোক বাইরে থাকে না। হাঁটছি সামনের দিকে চেয়ে, মনটা পিছনের দিকে। কেউ আসছে, কেউ কি সত্যি পিছু নেয় আমার? আচমকা পিছু ফিরে চাইলাম, আর তখনই দেখলাম তাকে। লম্বা দীঘল চেহারার একটা ছেলে, পরনে পায়জামা আর পাঞ্জাবি, এলোমেলো এক রাস মাথায় চুল, অল্প কিছু দাড়ি। পাশের দোকানের উজ্জ্বল আলোর ভিতর দিয়ে আসছিল বলে তার মুখখানা স্পষ্ট দেখলাম। আমার স্বামী সুপুরুষ বটে, এরকম মায়াবী চেহারা তার নয়। তার চেহারায় জমিদারির আভিজাত্যর প্রবল, এ যেন কবিতার মতো। কি দীঘল হরিণের মতো দুখানা চোখ, কি মিষ্টি এ দুখানা ঠোঁট। সে আমার দিকে চেয়ে খুব ধীর পায়ে হেঁটে আসছিল। উত্তাল বুকে আমি প্রায় ছুটে পথটা পার হয়ে বাড়িতে ঢুকে পড়লাম। নিশুতি রাতে পিসিমা বললেন, দেখলি? ছি পিসিমা। ওরে শোন, ঘরের পুরুষ তো জল ভাত আট কৌড়ে কাপড়ের মতো। হাগা মেত্ত খাও, ঘেত্ত বুসে পুরো, কিন্তু এ পুরুষ হলো বালুচরি বেনারসি, মাঝে মাঝে চাকতে হয়, বুঝলি? ছি, এমন রূপে কি একজনের নৈবেদ্য সাজাবিলা? তুই কি রে, দেবদেবীর কত কি করে বেড়াতো। পড় না মহাভারত খানা, দেখবি শরীর হলো নদীর মতো, সব ভাসিয়ে নিয়ে যায়। ধরা না পড়লেই হলো, শরীরের তো আর নালিশ করবে না। আমার চোখে জল এলো। পরদিন আমি দোকানের একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলাম। একবারও পিছু ফিরে চাইনি। দিন তিনেক এরকম চলল। 4 দিনে দিন ফের একা ফিরছি। পাহারাদার নেওয়ার কোনো মানে হয় না। ছেলেটা তো আর আমাকে আক্রমণ করবে না, পিছু নিলে নেবে। কয়েক পা যেতে না যেতেই আমি টের পেলাম পেছনে কেউ আসছে। সেই কি? ঠিক আন্দাজ মতো জায়গায় আমি মুখ ফিরিয়ে তাকালাম। সেই আজও তার মুখে আলো পড়ছিল। বুকের ভেতরটা এমন ধক ধক করতে লাগলো কেন যেন। না, আমি আজ আর ছুটবো না। একটু কাঁপা বুক নিয়ে স্বাভাবিক হেঁটে ফিরে এলাম। নিশুতি রাতে পিসিমার বিগলিত কণ্ঠস্বর বলল, ভালো না। তোকে বলেছি কি না, এত লজ্জা কিসের লা তোর? এত তাড়াই বা কিসের? কিসের ঢং করি সে হাঁটবি, মুচকি একটু হাসবি, চোখে একটু ইশারা করবি। তুই যে কিছুই শিখলি না বোকা মেয়ে। রোজকার ভেতা ভেতে এই একটা মাত্র আলুনি পুরুষ তোর ভালো লাগে? ভগবান তাহলে তোকে এত দিলেন কেন? এত রূপ, এত গুণ, চোখের এত দেওয়ালা, একবার ডুব দিয়ে দেখ না। আপনি কি আমাকে ছাড়বেন না পিসিমা? আমি কি দোষ করেছি? বড় বড় কথা বলিস নে তো, সাত ভাতারি। ঢের চেনা আছে আমার। 7 দিনের মাথায় আমি আর থাকতে পারিনি। দোকান থেকে ফিরছি একা। যখন টের পেলাম সে আজও আসছে, তখন হঠাৎ আমার শরীরে রিমঝিম করে উঠল রাগ। আমি ঝটকা মেরে ঘুরে দাঁড়ালাম। ছেলেটাও থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। আমি তার দিকে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে কড়া গলায় ধমক দিয়ে বললাম,
কি চান বলুন তো? রোজ পিছু নেন কেন? ছেলেটা এত ঘাবড়ে গেল যে বিহ্বল হয়ে চেয়েই রইল শুধু। তারপর অস্পষ্ট স্বরে কি একটা বলে মাথা নিচু করে দুটো পায়ে পালিয়ে গেল। আমার বয়স মাত্র 22, ডগমগে যুবতী, কিন্তু সংসারের জন্য ভেবে ভেবে আমার নানা কাজে জড়িয়ে বয়সের কথা ভুলেই ছিলাম। সে 7 বুড়ির 1 বুড়ি। রূপের কথা ভাবি না, সাজের কথা ভাবি না, কটাক্ষ নেই। একটা মানুষকে ঘিরেই যেন আমার ললিয়ে ওঠা পালিয়ে ওঠা। কিন্তু আজ বয়স যেন ডাক দিল আমার বিস্মিত যৌবন। আমার রোগ ফুটছে উঠে আমাকে বলল, আমার কি বৃথা ফিরে যাব? পিসিমা নিত্যুষ্টির রাতে এসে আবার বলল, কি করলি বুঝি? না, আমি ওকে ধমকে দিয়েছি। পিসিমা খিলখিল করে হেসে উঠে বলল, বেশ করেছিস, প্রথম একটু কড়া হওয়াই ভালো, তাতে হামলে পড়বে। যা হ্যাংলা হয় পুরুষেরা, আস্তে আস্তে সুতো ছাড়বি, খেলিয়ে খেলিয়ে তুলবি, তারপর ঘরে এনে কপাট বন্ধ করে চিবিয়ে খা, ছিবড়ে করে ফেল। আমি কানে হাত চাপা দিলাম। অনেক সতী দেখেছিলা, পেটে খিদে মুখে লাজ, কাল সবুজ রেশমের কাপড়খানা পরিস, বেশ দেখাবে তোকে। এত ডগমগে করে সিঁদুর দিস কেন লা? একটু এও চিহ্ন রাখলেই তো হয়। আপনি যান পিসিমা। কেন যাব? তোর ব্যাপারটা খাই কিনা পড়ি, তোর বাপের খাই আমি? ওরে শোন, শ্রীরাধিকাও তোর চেয়ে কম ছিল না, তা বলি কি শ্রীকৃষ্ণের সঙ্গে ফষ্টি নষ্টি করতো না? দোষ হলে করতো নাকি ওরকম? আমার বুকে কেমন জ্বালা করছিল। সারা রাত আমি চেয়ে জেগে রইলাম, ছেলেটা কি চায়, কেন আসে? পরদিনও ছেলেটা পিছু নিল, তবে অনেক দূর থেকে। তাকে আমি দেখতে পেলাম। আমার কান্না পাচ্ছিল। কেন কষ্ট করছে ছেলেটা? কেন অপমান সইতে আসে? কি লাভ ওর? 2 দিন পর একটু বৃষ্টি হলো। গ্রীষ্ম শেষের প্রথম বৃষ্টি। পথঘাট ভিজল, বাতাস ঠান্ডা হলো। মেঘ কেটে অপূর্ব এক চাঁদ উঠল আকাশে। রোজকার চাঁদ নয়, এ যেন রূপকথার জগৎ থেকে আমাদের আকাশে ভেসে এলো। গাছের পাতায়, ভেজা পথে, ছোট ছোট জমা জলের গর্তে জড়িয়ে দিল হাজার টুকরো। পথে পা দিয়েই আমি বুঝলাম, আজ বড় মাতাল দিন। আজ যেন বাঁধ মানছে না সুন্দর। আজ বড় বাড়াবাড়ি। আজ উতরোল হাওয়া। আজ কেন বশ মানছে না যেন। আজ সব ওলট পালট। আজ কেন কারিগর পুরনো পৃথিবীর সব মাল মশলা নতুন করে ছেনে মেখে গড়েছে একটা জগৎ। আকাশে এত তারা তো থাকবে না কখনো। আমি কি উড়ে যাচ্ছি জ্যোৎস্নায়? আমি আজ নরম করে মুখ ফিরিয়ে দেখলাম পিছনের পথে কেউ নেই। সে আজ পিছু নেয়নি আমার। এই জ্যোৎস্নার পাগল রাতে সে এলো না বুঝি? আজ যেন আমারও একটু প্রতীক্ষা ছিল। মনটা একটু ম্লান আর বিষাদ হয়ে গেল কি? অভ্যাস তো। আমি শূন্য পথটাকে একটা অস্পষ্ট ধিক্কা দিয়ে ধীর পায়ে হাঁটছিলাম। আসতেই হাঁটা যাক, হয়তো সে আসবে, হয়তো সময় যায়নি। সে পিছনে ছিল না, ছিল সামনে। হঠাৎ আমাকে আপাদমস্তক চমকে দিয়ে নির্জন পথে আমার পথ জুড়ে দাঁড়ালো। দীঘল চেহারা, দুটো অপূর্ব হরিণের মতো চোখ, মাথায় মস্ত চাঁদ। আমি মুগ্ধ অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছি কখন। লজ্জাহীন চোখে তাকিয়ে আছি। দুটি চোখে কি গভীর মায়া, দুটি চোখে কি অফুরান আকুলতা। সে আমার দিকে অপলক চেয়েছিল। কিছুক্ষণ স্তব্ধতার তরঙ্গ তুলে যাতায়াত করছিল দুজনের মধ্যে। সে হঠাৎ স্থির কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি। তারপর আর সে দাঁড়াতে পারল না। একটা ভীষণ বিস্ফোরণ ঘটিয়ে সে দ্রুত ভীত পায়ে উধাও হয়ে গেল। জবাব চাইল না। তাকে জবাব দেওয়ার কিছু ছিল না হয়তো, কিন্তু আমার ভিতর যে ভেঙে পড়েছে ইমারত, খসে পড়েছে পাহাড় পর্বত, হারিয়ে যাচ্ছে পথ। খুব ধীর পায়ে যেন কোথাও যাচ্ছি, কোনোদিন পৌঁছাবো না কোথাও।
এই রকমভাবে হেঁটে আমি বাড়ি ফিরলাম। বাড়ির দরজা চিনতে পর্যন্ত সময় লাগলো। এই কি আমার ঘর বাড়ি? এই কি আমার ঠিকানা? বালিশ ভিজিয়ে কাঁদলাম রাতে। পিসিমা প্রগাঢ় স্বরে বললেন, কাঁদ, কাঁদলে অনেক ময়লা কেটে যায়। ধর্ম কর্ম বার ব্রত জাত ধর্ম ওসব হলো ময়লা, সব পরিষ্কার হয়ে যাক, তারপর গাং পেরিয়ে যাক, কত সুখ দেখবি। সুখ পিসিমা, আমার যে ভিতরটা পুড়ে যাচ্ছে, খাক হয়ে যাক, পুড়ে যাক জঞ্জাল। আমি সারা রাত জ্বালা ধরা চোখে অন্ধকারে চেয়ে রইলাম। পরদিন ভোরবেলায় উঠে সদর দরজাটি খুলতেই দেখি দরজার বাইরে চৌকাঠের পাশটিতে কে একটি বৃষ্টি ভেজা রক্ত গোলাপ রেখে গেছে। কয়েকটা সবুজ পাতা, ডান্ডি শুদ্ধ, তখনও ফোটেনি, আধ ফোটা। আমি ফুলটা তুলে নিলাম, এনে জলে ভিজিয়ে সাজিয়ে রাখলাম ঘরে। ফুটুক, ফুলটা ফুটুক। প্রতিদিন পিছু নিত সে, প্রতি সকালেই রেখে যেত রক্ত গোলাপ। আমার কি পাপ হলো? আমি কি মনে মনে আমার শক্ত বাঁধন কেটে নৌকায় ভাসালাম পাগল স্রোতে? ভোরবেলায় একদিন আমার ক্লান্ত স্বামী ফিরলেন। দরজা খুলে আমি অবাক বিস্ময়ে বললাম, আপনি কোথায় ছিলেন? আপনি এতদিন কেন ছেড়ে থাকেন আমাকে? বলতে বলতে আমি কেঁদে ফেললাম। বারবার মাথা ঠুকতে লাগলাম ওর বুকে। উনি আমাকে জড়িয়ে ধরে বললেন, ওরে কি কাণ্ড, কেঁদো না, কেঁদো না, আমি তো কাজেই গিয়েছিলাম, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আর রক্ত গোলাপটি আজও রাখা ছিল চৌকাঠে। আমার স্বামী না দেখে সেটিকে পদপিষ্ট করে চৌকাঠ ডিঙিয়ে এলাম। আজ আর আমি গোলাপটি তুলে নিলাম না। রাতে আমি নতুন চাদর পাতলাম বিছানায়, পরিপাটি করে পেতে দিলাম বালিশ, ফুলের পাপটি ছড়িয়ে দিলাম, একটু গন্ধও দিলাম। উনি শুতে এসে বিছানার দিকে চেয়ে বললেন, আজ কি ফুলসজ্জা? আমি তৃষ্ণার্তের মতো তাকে আলিঙ্গন করলাম, অস্ফুট স্বরে বললাম, আমাকে দিন। কি কাণ্ড লতা, আমরা সবই তো তোমার, আমি তোমাকে আর কি দেব? আর কি বা চাও? আমাকে দিন। ঘরের চারিদিকে অশান্ত এক কণ্ঠস্বর ঘুরে বেড়াচ্ছে। পাপ করলি না? অভিসার হলো না তোর? ওলাওটা হয়ে মরবি, সন্নিপতি হয়ে মর, আমি কাল সাপ হয়ে তোর বরকে খাবো, মরবি মরবি। আমি আমার স্বামীকে আকর্ষণ করলাম বিছানায়। আমি আর দেরি করতে পারি না। আমার চোখ ভেসে যাচ্ছে জলে, আমার বুক পুড়ে যাচ্ছে তাপে। কণ্ঠস্বরে অভিশাপ দিচ্ছে, খা 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 মাগি খা। আমি চোখ বুজে স্বামীকে শক্ত করে ধরলাম বুকে, অধরে অধর। আমি মনে মনে বলতে লাগলাম, স্তব্ধ হও প্ররোচনা, শান্ত হও তাপিত হৃদয়, জন্ম নাও, জন্ম নাও জন্মের যন্ত্রণা, জন্ম নাও আমাদের ভিতর দিয়ে, শীতল হও, জুড়িয়ে যাও। বাইরে আমাদের ঘরের চারপাশের শব্দটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খা 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 মাথা খা। আমি বললাম, নিবে যাক বুকের আগুন, শান্ত হোক কামনার জ্বালা, আত্মমনের যত ক্লেশ, শান্ত হও, এ তোমার জন্মের সময়, শান্ত হও। এত সুন্দর মুহূর্ত, কোল জুড়ে এসো তুমি, বুক জুড়ে এসো, জন্ম নাও, জন্ম নাও, জন্ম নাও। শব্দ মিলিয়ে গেল চিরকালের মতো, সম্পূর্ণ হলো আমাদের মিলন। 10 মাস পর আমার মেয়ে হলো। বসন্তকালে তার জন্ম বলে আমরা তার নাম রাখলাম বসন। বাড়ির কোথাও পিসিমার ছায়া নেই, শব্দ নেই, বাড়ি শান্ত, ভার মুক্ত। আমি বারবার বসনকে এসে দেখি, সে যেন এক রাশি ফুলের মতো বিছানায় শুয়ে থাকে, এত তার রূপ। আমি তাকে আদর করতে করতে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, চিনতে পারো আমায়? চেনো না এই বাড়ি? মনে পড়ে না? অবোধ শিশু চেয়ে থাকে। অনেক দিন বাদে এ বাড়িতে একটি শিশু জন্মালো, তাকে নিয়ে যে টানা হেজরা তা বলার নয়। শাশুড়ি জপ তপ প্রায় ছেড়েই দিয়ে নাতনি নিয়ে পড়ে থাকেন। শ্বশুরমশাই মাঝে মাঝেই দোকানে কামাই দিতে লাগলেন। জ্যাঠা শ্বশুর নিজের ঘরে বড় একটা আসতেন না, আজকাল দুবেলা ঘন ঘন যাতায়াত। ভাসুর ভাই চিপে মুগ্ধ যে খেলনায় ঘর ভরে ফেলতে লাগলেন।
বসনের সময় কাটে কোলে কোলে, আদরে আদরে। তাকে কেউ 1 মিনিট ছাড়তে চায় না বলে সে হামা দেওয়া শিখতে পারল না সময় মতো। হাঁটতে শিখল আরও দেরিতে। বসনকে দেখতে এলেন না আমার যা। তিনি নিচে নামতে পারেন না। রাত ব্লাড প্রেশার আর অন্য উপসর্গ নিয়ে নিরানন্দে ঘরে গিয়ে থাকেন। বসন যখন একটু একটু দাঁড়াতে শিখল, তখন একদিন সবার অজান্তে কোন ফাঁকে দুপুরবেলা সিঁড়ি দিয়ে টুকটুক করে উপরে উঠে গিয়েছিল। তারপর টালোমলো পায়ে সে আমার জায়ের দরজায় গিয়ে দাঁড়ালো। মুখে আঙুল পুড়ে পরম বিস্ময়ে দেখতে লাগলো যাকে। যা বসনকে দেখে চেঁচিয়ে উঠলেন, কে 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 রে? বুঝতে বোধহয় একটু সময় লেগেছিল তার। এ হলো সেই ডাইনির মেয়ে। তিনি বিছানা থেকেই হাত নেড়ে তাড়িয়ে দিলেন, যা 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 যা, চলে যা এখান থেকে। কোথায় অভিপ্রেত তার, কোথায় না একটা বাচ্চা ভালোই বোঝে। বসন তাড়া খেয়ে ভয় পেয়ে ফিরে আসতে গেল, কিন্তু নামতে গিয়েই ঘটল বিপত্তি। সিঁড়ি থেকে হুড়মুড় খেয়ে গড়িয়ে পড়তে লাগলো সিঁড়ির পর সিঁড়ি। কোথা থেকে অচল শরীরে বিদ্যুৎ প্রবাহ এলো কে জানে। যা প্রায় উড়ে এলেন তার বিছানা ছেড়ে। 6 সিঁড়ি নিচে নেমে তুলে নিলেন বসনকে। ব্যথায় নীল বর্ণ হয়ে গিয়েছিল বসন। শব্দ পেয়ে পাঁচু যখন উপরে গেল, তখন যা বসনকে কোলে নিয়ে কাঁদছেন, জলপটি দিচ্ছেন ব্যথার জায়গায়। বাড়ি ছিলাম না। দুপুরে ফিরে শাশুড়ির কাছে ঘটনা শুনলাম। উনি মুখ চুম্বন করে বললেন, বড্ড দামাল হয়েছে মেয়েটা। একটু চান করতে গেছি, সেই ফাঁকে উপরে গিয়েছিল। এরপর কি কাণ্ড! আমি ভয় পেয়ে বললাম, দিদির ঘরে? হ্যাঁ মা, এখনো সেই ঘরেই আছে। কি হচ্ছে কে জানে। তোমার জায়ের তো বুকে অনেক বিষ। পাঁচুকে পাঠিয়ে মেয়েটিকে আনিয়ে নাও। আমি কিছুক্ষণ স্তব্ধ থেকে বললাম, থাক না মা। ঠাকুর এসে বলল, বড় বৌদি বসনকে ভাত খাওয়াবেন বলে ভাত চেয়ে পাঠালেন, নিয়ে যাব। আমি বললাম, যাও। এরপর থেকে বসন রোজ পড়ে যেত বড় মার কাছে। কাউকে জয় করতেই সে বাকি রাখল না। আমি তাকে একা পেলে এখনো তার মুখের চিহ্ন খুঁজি। তাকে বলি, মনে পড়ে না গয়নার বাক্স? মনে পড়ে না জ্বালা যন্ত্রণা? মনে পড়ে না তো? বসন উদ্ধত নানা শব্দ করে কি যেন বলতে থাকে। ছেলে মানুষ কিনা। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এর পরবর্তী অংশ যদি তোমরা শুনতে চাও, তাহলে আমার চ্যানেলে নজর রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।